ওই নিচে একজন লোক মারা গেছে, আর হয়তো দুই একটা ওয়ান্টেড হয়েছে, এইসব দেখে অন্যান্য সিপাহীরা খেপে গেছে, বলেছে শালার গোষ্ঠী সুদ্ধা শেষ করে দেয়। এবং এখন আমরা এখানে আসছি, মুজিব ইজ নো মোর ইন পাওয়ার, মুজিবকে অ্যারেস্ট করতে আসছি, এবং আপনারা আমাদের সাথে আছেন কিনা। এক বাক্যে সবাই বলে, স্যার আমরা আছি আপনাদের সাথে। তো হুদাকে বললো যে ঠিক আছে আপনারা রেডি থাকুন, কিন্তু কেউ যেন মানে এখনো 32 নম্বর ঘরের ভিতরে কেউ যেন না ঢুকতে পারে, এটা আমরা দেখে লেখেন। কিন্তু এই হুদা বলছে আমি একটু আমার সৈন্য সামন্ত নিয়ে আসি এবং এলএমজি বিভিন্ন জায়গাতে আমি বসাবো, সেগুলো ঠিক করে আসি। মিনওয়াইল ওই লান্সারের লোকজন আয়সা তারা ভিতরে ঘরের ভিতরে ঢোকার জন্য মানে হচ্ছে মানে ইয়ে করতেছে। আর একটু বছরে দোতলা থেকে নিচে এসে কমার্শিয়াল ট্রামোশন শুনে উপরের থেকে শেখ কামাল, শেখ মুজিবের বড় ছেলে, তখন সে ক্যাপ্টেন কামাল, কিন্তু সে তার স্টেন গান না কেড়ে উপর থেকে গোলা ছুটতে ছুটতে নিচে নিচে দোতলা থেকে নিচে আসছে। আর আরো বলা হয়েছে উপরে দোতলা থেকে সুলতানা শেখ কামালের ওয়াইফ, সেও একটা মানে অটোমেটিক রাইফেল দিয়ে দোতলা থেকে নিচে যে জমাত হয়েছে তারা বুঝতে পারছে তারা কেউ অ্যাটাক করতে আসছে, মানে 32 নম্বরে মুজিবের বাসী, ওখান থেকে গোলাগুলি করছে। এসব গোলাগুলি হওয়াতে একজন সিপাহী মারা গেছে, আরো মনে হয় দুই একটা ওয়ান্টেড হয়েছে, কারণ তখন অন্ধকার ছিল, অন্ধকারের মধ্যে গোলাগুলিতে পড়ছে, মারা গেছে। এই এখন চোখের সামনে তাদের একজন সিপাহী মারা গেছে, এটা দেখে অন্যান্য সিপাহীরা খেপে গেছে। গুলি আগে স্যার শুরু হলো কাদের পক্ষ থেকে? মানে বজলুল হুদার কথা মতো শেখ কামাল এবং তার ওয়াইফ সুলতানা, এই দুজনের থেকে গোলাগুলি। শেখ কামাল সিঁড়ি বেয়ে নিচে আসতেছিল, গোলাগুলি চিল্লাইতে চিল্লাইতে মিলিটারি পুলিশ ভাই ভাই আমাদের অ্যাটাক হয়েছে, আপনারা আমার সাথে আসেন, সেই গোলাগুলি করতে করতে নিচে নামে আসছে। আর উপরে দোতলা থেকে সুলতানা কামাল ওই নিচে সৈন্যদেরকে গুলি গুলি করছে, ওখান থেকে শুরু হয়েছে প্রথম। তারপরে যখন ওই দেখলো যে একটা ছেলে মানে উপরের দোতলার গুলিতে একটা সিপাহী মারা গেছে আর্টিলারির নিচে সামনে, অন্যরা খেপে গেছে। তখন একজন নাকি বলে উঠলো শালার গোষ্ঠী শুদ্ধ শেষ করে দেয়। এই কথাটা কিন্তু পরবর্তী পর্যায়ে শেখ মুজিবের বাসার এক চাকর, সে লাফায় যায় পলায় অন্য জায়গাতে আশ্রয় নিচ্ছে, সে ওটা স্বীকার করেছে যে গোলাগুলি শুরু হয়েছে মানে শেখ কামাল এবং সুলতানের তরফ থেকে উপরের থেকে, এবং ওই নিচে একজন লোক মারা গেছে, আর হয়তো দুই একটা ওয়ান্টেড হয়েছে, এইসব দেখে অন্যান্য সিপাহীরা খেপে গেছে, বলেছে শালার গোষ্ঠী শুদ্ধ শেষ করে দেয়। এবং ওই পর্যায়ে ওই আমাট করলো করে এসে ঘরের মানে গেট ভেঙে ঢুকে গেছে। তো মিনওয়াইল হুদাও আসছে, এটা কিন্তু হুদা তখন অবস্থায় ওখানে ছিল না, তার বলছে যে ঘরের ভিতরে না যেতে, কিন্তু তার কথা না শুনে সবাই এসব গোলাগুলি দেখে তারাও ভিতরে ঢুকে গেছে। তারপরে এই পর্যায়ে কিন্তু গোলাগুলি একটু বন্ধ হয়েছে। তারপরে হুদা আয়সা তার লোকজন নিয়ে আবার ভিতরে ঢুকলো। বাই দ্যাট টাইম আই থিঙ্ক শেখ কামাল ইজ ডেড। শেখ কামালের সাথে হয়তো ইয়ে ছিল, শেখ নাসিরও ছিল সেদিন বাসায়, আরো কিছু পুলিশ দুই একজন ওখানে হয়তো মারা পড়তে পারে। আর হুদা তার কিছু সৈন্য সামন্ত নিয়ে উপরে গেছে। হিজ ডিউটি ওয়াজ অ্যাকর্ডিং টু হিম টু ব্রিং শেখ মুজিব ডাউন, এবং তার সাথে তার কথা মতো মেজর মহিউদ্দিনও ছিল, তারা উপরে। আর মিনওয়াইল শেখ মুজিবও তার ঘরের থেকে বাইরে আসলে হুদা মহিউদ্দিন ওরা শেখ মুজিবকে নিচে নামায় আসতেছিলেন, সিঁড়ি বয়ে নিচের দিকে আসতেছিলেন। যে মুহূর্তে তারা সিঁড়ি বয়ে নিচে আসতেছিলেন, অমন সময় উপর থেকে নাকি আবার গুলি গালা শুরু করছে। এই সময় শেখ জামাল, সেও ওই রুমে, শেখ জামাল এবং সুলতানার ও দুজনেই এলো পাতালি গুলি গালা শুরু করছে। এক গুলিতে এই মুজিবের পিছনে ছিল একটা সিপাহী পড়ে গেছে, মানে বন্ডেড। আর গুলিগালা আওয়াজ শুনে মহিউদ্দিন এবং হুদা ওরা দুজনেই ডাক, শেখ মুজিব তখনও দাঁড়ানো ছিল, এবং তারা ডাক করে বাঁচে গেছে গোলাগুলি শুরু করতে। আর এই গোলাগুলির আওয়াজে গেটে দিয়ে বাই দ্যাট টাইম অন্যান্য লান্সারের লোকজন যারা আসছে তারাও মানে ঢুকে এসে একেবারে মানে পাগলের মতো হয়ে গেছে, তারা পাল্টা গুলি দিয়ে। এবং মুজিব উনি নিজে অনেক বড় লোক, লম্বা চড়া, আর গুলি ওই মুজিবের গায়ে লাগছে সবগুলো, নিচের থেকে গুলি করছে, and he fell down and streaming blood। এই হলো মানে হুদার। এই যে আমরা আমরা ওই যে মুহিত সম্ভবত এই যে মামলার আসামি, সেই ব্যক্তির বক্তব্য শুনি যে রাসেল এসেছে, আমাকে বাঁচাও, সিনেমার মতো করে দৌড়ে এসেছে, তারপরে ওনার কোলে জড়িয়ে ধরেছে, উনি বলেছে না ওকে মেরো না। হ্যাঁ, তারপরে মানে এই যে সিনেমা নাটক এগুলো কি হয়েছিল? এটা ইলিয়াস, এটা নাটক।
তুমি চিন্তা করো ওই পরিস্থিতিতে কোনো একটা বাচ্চা তার মাকে ছেড়ে আসবে, বা মাওকে এরকম 10 বছরের 9 বছরের বাচ্চাকে ছেড়ে দেবে? না, তার আর কোল থেকে টেনে হেসড়ে নিয়ে আসা হয়েছে, মুহিতের কাছে এগুলা এনেছে এগুলা মুহিত। কাহিনী বানানো হয়েছে, এগুলা কাহিনী বানানো হয়েছে, কাহিনীকে একটা নাটকীয় মোড় দেওয়ার জন্য। এগুলা একটা মানে চিন্তা করার বিষয়। আর কিন্তু নয় ঠিক দশ আছে, মানে বছরের তারা একটা তারা এক ছেলে জায়গাতেই কি তার থাকে স্যার, মা বাট আর মাও কি ছেড়ে দেবে সে না স্যার, বাচ্চাকে? বাট স্যার অত ছোট বাচ্চাদেরকে মারতে হলো কেন, মানে ওদেরকে কেন না, মারলো? এটা কেন সেটা আমি পরে আসতেছি। হুম, কাহিনীতে বলা হয়েছে তাকে মারছে, ওখান থেকে নিয়ে পয়েন্ট নাকি নাকি মারা হয়েছে, এগুলা কাহিনী বানানো হয়েছে। অত আমি জানি না, আমি ওখানে ছিলাম না, যাতে হুম। আমার মনে হলো যে এগুলো কাহিনী বানানো হয়েছে। তারপরে সবাই কিন্তু ওই একটা দোতলার একটা রুমের মধ্যে বন্ধ ছিল। শেখ মুজিব চলে আসলো, বাকি সবাই তারা অনেক শেখ মুজিবকে মানে যাতে না নিতে পারে চেষ্টা করছিল, কিন্তু পারে নাই। শেখ মুজিব নিজে নিজে থেকে আসছে। প্রথম তো সে খালি গায়ে আসছিল, তারপরে মনে হয় হুদা বলছিল যে আপনি জামা পরে আসেন। তারপরে তাকে পাঞ্জাবি দেওয়া হলো, পাঞ্জাবি পরা ছিল, তার তাম্বাকু এসব দেওয়া হলো, ওখানে নিয়ে নিলো তাম্বাকু। মনে হয় ইয়ে হুদা মনে হয় নিজেই মনে পাইপ এবং তাম্বাকু নিলেন। নিচে নামার সময় তখন এই গোলাগুলি হয়ে গেল আর কি। কিন্তু ওরা যখন শেখ মুজিব পড়ে গেল, তখনই আবার আরেক রাউন্ড ঘোরাঘুরি উপরের থেকে শুরু হলো নিচের দিকে। তো জানালা দিয়ে এই পর্যায়ে কিছু সিপাহী, অ্যাকর্ডিং টু বজলুদা, কারণ যেভাবে গোলাগুলি ছুটতেছে চতুর্দিকে, তারা করলো কি লব করে মানে খুব ক্রল করে ওই রুমের কাছে গিয়ে 2-3টা গ্রেট জানালা দিয়ে ভিতরে ফালাই দিল। ইতিমধ্যে কিন্তু শেখ মুজিবের বাসা সবাই একই রুমে, বাইরে কেউ নাই। বাইরে যারা ছিল ওরা সিপাহি টিপাহি, নিচে পুলিশ টুলিশ ওরা ছিল, শুধু শেখ নাসের ছিল নিচে, সে নাকি বাথরুমে পরে গুলি খাইছে, বাথরুম মারা গেছে। কিন্তু বাকি সবাই রাসেল মাসেল সবাই মিলে ওই রুমে ছিল। ওই গ্রেনেড, অ্যাকর্ডিং টু, আমি জানি না কারণ দিস ইজ স্টেটমেন্ট ফ্রম হুদা, যে গ্রেনেড নিয়ে 2-3টা গ্রেনেড ওই জানালার ভিতর দিয়ে কাছে ক্রল দিয়ে ড্রপ করে তারা সরে পড়ছে। ওই গ্রেনেড ব্লাস্টে সবাই মারা যায়। এই মানে রাসেল পরিবার রাসেল সবাই সবাই এক জায়গাতে ছিল, ওখানেই ছিল, এবং সবাই এক রুমেই সবাইকে মারা যায়। রাসেল নিচে বসে নাই, অন্য কেউ, শুধু শেখ কামাল নিচে মারা গেছে, বাকি সবাই ওই রুমে ওই গ্রেনেড ব্লাস্টে মারা যায়। এখন মুজিবের মৃত্যুর পরে কোনো ফরেন্সিক স্টেটমেন্ট নিছে কিনা জানি না, তারা কি গুলিতে মারা গেছে না গ্রেনেড ব্লাস্টে মারা গেছে, এটা কেউ পরীক্ষা করে নাই। হয়তো পরীক্ষা করলে দেখা যেতে পারতো তারা কিভাবে মরছে। কিন্তু সবাই ওই এক রুমে হার্ডল হয়েছিল, ওখানে সবাই মারা যায়। দ্যাট ওয়াজ দি এন্ড অফ মুজিব ফ্যামিলি, ওইভাবে করা হয়েছে। এটা আমি যা মানে আমার এই বইয়ের মধ্যে স্টেটমেন্ট আছে, সেই এর মধ্যে সে বলেছে যে ওতেই সব মারা যায়। হওয়ার কথা, কারণ একটা রুমের মধ্যে এতজন লোক থাকলে একটা 2-3টা গ্রেনেড যদি একত্রে ব্লাস্ট করে, কারোর কোনো বেঁচে থাকার মানে সুযোগ নাই। তারপরে সেখান থেকে তো পরের ঘটনা আমরা জানি। রেডিও স্টেশনে, তারপরে আমি লেট মি গো ব্যাক টু রেডিও স্টেশন, যেখানে আমি ছিলাম। মুস্তাক আসলো, বসলো, আমরাও ছিলাম সাথে সাথে। কি করা যায় তখন, ডালিম এবং রশিদ ওরা সিদ্ধান্ত করলো উই মাস্ট গেট দি আর্মি চিফস, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, সবাইকে আমরা নিয়ে আসি। আলাপ করলো ইয়ের সাথে, মোস্তাকের সাথে, সবাই সাথে আলোচনা করলো না, বিকজ তারা যেন ইন্ডিপেন্ডেন্টলি কোনো কিছু করার সুযোগ না পায়, এই জন্য সবাইকে এখানে নিয়ে আসা হোক। প্রথম টেলিফোনে যোগাযোগ করলো, ওরা আসতে চায় না, ওরা আসবে না। তখন ডালিম এবং রশিদ দুজনেই সৈন্য সামন্তের তারা গেল। মানে আমি বলবো যে এটা একটা সাহসিকতার মানে দরকার আছে, এমন একটা জিনিস, এমন পর্যায়ে ওসব জায়গাতে যাওয়া, যেখানে মানে শফিউল্লাহর সাথে তার পুরা সেনাবাহিনী তার সাথে এখনো আছে, তারপরে এয়ারফোর্স আছে, নেভি আছে। কিন্তু এই পর্যায়ে অবশ্য ডালিম রশিদ যখন যায়, তাদের সাথে সৈন্য সামন্ত নিয়ে গেছে, কিন্তু উপস্থিত সৈন্য সামন্তের কাছে তাদের এগুলো কিছু না। এটা খুব সাহসের প্রয়োজন, সাহস নিয়ে তারা গেছে। ডালিম নাকি প্রথম শফিউল্লাহর ওখানে গেছে, যাই ওখানে বলছে, স্যার প্রেসিডেন্ট মোস্তাক আপনাকে ডাকছেন, আপনাকে যেতে হবে আমার সাথে। তো প্রথম নাকি শফিউল্লাহ বলে, সে তোমার প্রেসিডেন্ট, আমার প্রেসিডেন্ট আমি যাবো না। তখন ডালিমের হাতে তার কি স্টেন গান বা পিস্তল যাই ছিল সে ছিল, সে ডেকে ডেকে তখন ইয়ে শফিউল্লাহ নিজেও ঘাবড়ে গেছে। সে বুঝতে পারলো যে আর বাই দ্যাট টাইম রেডিওতে অলরেডি স্টেটমেন্ট যাচ্ছে যে শেখ মুজিব ইজ ডেড। অতএব শেখ মুজিব যখন মারা গেছে, তার করা কিছু, তারা নিজেদের মধ্যে নিচ্ছে, আর্মি চিফ, নেভি চিফ, এয়ারফোর্স চিফ, তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এখন দেখেছে যে গেম ইজ ওভার, তাদের এখন করার কিছু নাই, অতএব তাদেরকে সারেন্ডার করতে হবে। আলটিমেটলি শফিউল্লাহ এগ্রিড, হি কেম।
তো সফিউল্লাহ আসার পরে মেইন টার্গেট যখন পড়ে গেছে, বাকিরাও এয়ারফোর্সে নেভির ওরাও আস্তে আস্তে এসে গেলেন, সবাই মানে রেডিও স্টেশন আসলেন। বিডিআর এর চিফ ছিলেন তখন মেজর খলিলুর রহমান, উনিও আসলেন। পুলিশের চিফ ছিল কি নুরুল ইসলাম নাকি, উনি আসলেন, সবাই আসলেন, সবাই এয়ারপোর্টে আসলেন। ওই এক রুমে, ছোট্ট রুমে হাডল করে সবাই পড়ে আসছে। খন্দকার মোস্তফা খুব চালাক মানুষ, সে সবাইকে সামনে নিয়ে বলেন যে দেখেন এই ছেলেরা এই কাণ্ড ঘটাইছে, আমাকে আইনে এখানে বসায় দিছে, আমাকে মানে খুব সুন্দর ভাবে বলতেছে, আমাকে দায়িত্ব দিছে, আমি এখন আপনারা এটাকে সামলান। চিফসরা একজন আরেকজনের মুখের দিকে তাকাইতে তাকাইতে কতক্ষণ বলবো যে ঠিক আছে স্যার, আমাদেরকে যখন দায়িত্ব দিতেছে সামলার জন্য, আমাদের হাতে ছেড়ে দেন, লেট আস টেক ওভার, লেট আস গো ব্যাক টু আওয়ার ক্যান্টনমেন্ট, আমরা কি করতে হবে। তো বুঝে মানে মোস্তাকও চালাক আছে, সে ওদের চাল বুঝতে পারছে, না ভাই আপনারা যা করবেন এখানেই করুন, আপনাদেরকে আর ফেরত যাওয়ার দরকার নাই। তো আমার মনে আছে ওর বললো যে আমাদেরকে কমান্ড সবার সাথে যোগাযোগ করতে হবে, কে কি ওগুলো জানতে হবে, সফিউল্লাহ বলতেছিল। তখন আমার মনে আছে রশিদ একটু ধমক দিয়েই বললো যে স্যার আপনি হলেন চিফ, আপনি যে অর্ডার দিবেন সে লোকে শুনবে, অন্যের কথা এখানে বলার সুযোগ নাই, আপনি যা বলবেন তাদেরকে শুনতে হবে। আপনি যদি মানে আমার মনে আছে রশিদ এভাবে বলেছে, এবারে মানে দৃঢ়ভাবে বলছে, আপনি যদি সঠিক একজন চিফ হয়ে থাকেন আপনার কথা তাদেরকে শুনতে হবে, তাদের কথা আপনাকে শুনতে হবে কেন। এখন এই পরিস্থিতিতে আপনি যা বলবেন সেটাই বলবেন, আপনাকে এখানেই বলতে হবে, আপনাকে ফেরত যেতে হবে না। অতএব তার এই দৃঢ় কথা শুনে সবাই ঠান্ডা হয়ে গেছে।